নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে বলবো আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আর যিনারা আজ আমার চ্যানেল ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো সুস্বাগতম এবং অনেক অনেক হৃদয় থেকে ভালোবাসা থাকলো আপনাদের জন্য। যদি আমার এই চ্যানেলে যে সমস্ত ভৌতিক গল্পের কিংবা অলৌকিক গল্পের ভিডিও আমি নিয়ে আসি, সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভালো লেগে থাকে আজকের গল্পটা শুনে, তাহলে অবশ্যই আশা করব লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন করার জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের গল্পটা লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। গল্পটার নাম হলো কালো ঘুড়ি। বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন, তার চাপরাশ সে সহজে কাটতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সঙ্গে কথাগুলো ভাবলেন ফটিকবাবু। নিঝুম দুপুর, বাইরে কোথাও যেন একটা কাক ডাক। মাথার উপর পাখার মৃদু ঘড় ঘড় শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ফটিকবাবুর 3 তলার এই ঘরে কোনো শব্দ নেই। হঠাৎ দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ভরদুপুরে কে আবার এলো? কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই এক পাশের সিঁড়ির অন্ধকার থেকে একটা মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো। আপনি বাড়ির নতুন ভাড়াটে বুঝি? অসময়ে একটু বিরক্তি করতে এলুম। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, মাঝারি বয়সের, পরনে ধুতি পাঞ্জাবি। তাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে না। সম্ভবত সিঁড়ি বেয়ে ওপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। ফটিকবাবু বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক 2 পা এগিয়ে এসে বললেন, আমার নাম অবিনাশ হালদার। আমি ওই ছাদের ঘরটায় থাকি। ছাদে আপনি ঘুড়ি মাঞ্জা দিচ্ছিলেন। আমার আবার এক সময় ঘুড়ি ওড়ানোর খুব শখ ছিল, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে পরিচয় করে আসি। দুদণ্ড কি কথা বলা যাবে আপনার সঙ্গে? ছাদের কোনায় একটা ঘর আছে। লোকটা তাহলে হয়তো সত্যি সেখানে থাকেন। মাস 3 হলো উত্তর কলকাতায় এই 4 তলা পুরনো বাড়িটায় ভাড়াটে হিসেবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটায় অনেক খুপড়ি খুপড়ি ঘর, তবে এখানে যে যার মতো থাকে, কেউ কাউকে বিরক্ত করে না। ফটিকবাবু সকাল 8টাতে অফিস বেরিয়ে যান, ফেরেন রাত 8টায়। এই বাড়িতে কারোর সঙ্গে পরিচয় নেই তার। বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফটিকবাবু সেখানে গিয়ে ভাড়া মিটিয়ে আসেন। আগন্তুককে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, কাজেই ফটিকবাবু
তাকে নিজের পরিচয় দিয়ে বললেন, আসুন, ঘরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়সড় হয়ে ফটিকবাবুর মুখোমুখি একটা চেয়ারে বসলেন। লোকটার মুখ কেমন যেন এক বিষণ্ণতার ছাপ আছে। লোকটাকে নিরীহ গোছেরই মনে হলো ফটিকবাবু। ফটিকবাবু জানতে চাইলেন, আপনার কি করা হয়? ভদ্রলোক বিষণ্ণ হেসে জবাব দিলেন, আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তাঁর দৃষ্টি পড়ল পাশের টেবিলটার ওপর। ফটিকবাবু কেনা ঘুড়িগুলো রাখা সেখানে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বলে উঠলেন, আরে, চাপরাস ঘুড়ি, বেশ ভালো ঘুড়িগুলো। আমারও প্রিয় ঘুড়ি ছিল চাপরাস। ঘুড়ির প্রসঙ্গে কেউ কোনো কথা বললে যেন উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়াবার দিন, ওড়াবো কাল। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা। লোকে তো আমার নাম দিয়ে ফেলেছিল চাপরাস্তা, কেউ কেউ ডাকতো চাপরাস বাবু বলে। কলকাতায় আসার পর মাঝে অবশ্য বছর 8 ঘুড়ি ওড়াবার সুযোগ হয়নি। দক্ষিণ কলকাতায় যে বাড়িতে থাকতাম সে ভাড়া বাড়ির ছাদের এক চিলতে জায়গা ছিল না। আশেপাশে কোনো মাঠও নেই, খুবই মুষড়ে পড়েছিলাম। এ বাড়িটা আমার পছন্দ হয়ে গেল বিরাট ছাদটা দেখি। কাল মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াবো। অবিনাশবাবু বললেন, আজকাল তো ঘুড়ি ওড়াবার শখ দেখাই যায় না। এখনকার ছেলে মেয়েদের শৈশবটা কেমন যেন বদলে গেল। তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনো কিছু কিছু ঘুড়ি ওড়ে এ পাড়াতে। বহুদিনের কথা বলেই হয়তো এখনো সেই পুরোপুরি মুছে যায়নি ব্যাপারটা। কিন্তু প্রতি বছরই আকাশে ঘুড়ির সংখ্যা কমছে। ফটিকবাবু বললেন, আমাদের ছেলেবেলায় ভিডিও গেমস, কম্পিউটার এত সব ছিল না। পিঠে বইয়ের বস্তাও থাকতো না। অবশ্য মাঠও এখন প্রায় নেই বললেই চলে। ছেলে মেয়েদের আর কি দোষ দেব? অবিনাশবাবু এরপর বললেন, এ পাড়াটা তো খুব পুরনো। ঘুড়ি ওড়ানো একসময় উৎসবের মতো ছিল এখানে। বিশ্বকর্মা পুজোর 1 মাস আগে থেকেই ঘুড়ি ওড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত। বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার জন্য দখল নেওয়া হতো। কত রকম গোপন ফর্মুলা ছিল সেসব মাঞ্জার। চন্দননগর থেকে কেউ নিয়ে আসতো বেলোয়ারি কাঁচের মিহি গুঁড়ো, কেউ বা ছুটত ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে। সে ডিম মাঞ্জায় মেশানো হতো। একবার কেদার ঘোষ বলে একটা লোক 90টা ঘুড়ি কেটেছিল। পরে শোনা গেল সে নাকি শ্মশান থেকে মানুষের হাড়ের গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। আর ব্যারিস্টার নরেন মুখুজ্জে নাকি তার নতুন কেনা অস্টিন গাড়িটাই হেরে বসেছিলেন বাজি ধরে ঘুড়ির লড়াইতে। সে সময় পয়সাওয়ালা লোকেরা বাজি ধরতেন ঘুড়ির লড়াইতে। পুরনো দিনের ইতিহাস বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল ভদ্রলোকের মুখ। কিন্তু বাজি শব্দটা কানে যেতেই একটু ইতস্তত করে ফটিকবাবু বলে ফেললেন, জানেন, কাল আমিও একটা বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। মানে? ভদ্রলোক যেন মৃদু চমকে উঠলেন তার কথা শুনে। ফটিকবাবু বললেন, মানে বাজি ধরাটা যে ঠিক নয় তা আমি জানি,
কিন্তু পরিস্থিতি হঠাৎ এমনই হলো যে বাজিটা ধরতেই হলো। ব্যাপারটা খুলেই বলি, দিন 5 আগে শনিবার দুপুরে অফিস ফেরার পাড়ার মোড়ে কালো বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি পাচ্ছিল। পাড়ায় ঠিক আমি নতুন, বুড়োটা আমার আগে ঘুড়ি কিনতে দেখেনি। আমি কত বছর ঘুড়ি ওড়াই, কি ঘুড়ি পছন্দ করি, কেমন লড়াই, এসব জিজ্ঞেস করছিল লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম যে, জানেন, আমার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। কথাটা আমি মিথ্যা বলিনি। ছেলেবেলায় 2-1 বার ছাড়া আমার চাপরাশ কেউ কোনোদিন কাটেনি। কিন্তু বুড়োটাকে একথা বলা মাত্রই আমার পেছন থেকে কে যেন বলে উঠল, তাই নাকি? আমার ঘুড়িও কেউ কাটতে পারেনি। বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি? কে কত ঘুড়িবাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পিছনে মাঝবয়সী একজন লোক দাঁড়িয়ে। তার মাথায় কদম ছাট চুল, পরনে রংচঙে শার্ট আর রংচঙে জিন্সের প্যান্ট, বোতাম খোলা বুকের সোনার চেনে একটা বাঘ নখের লকেট। লোকটার সঙ্গে আরো কয়েকজন যুবক। আমি তাকাতেই সে লোকটা এরপর হাত জোড়ো করে নমস্কার করে বলল, আমার নাম খাদু মল্লিক, আপনার পাড়াতে থাকি। লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোনার 15 নম্বর বাড়িতে নতুন ভাড়া এসেছেন, তাই না? হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই অনেকটা প্রাচীন দিনের সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। কেউ আহ্বান করলে তাতে সাড়া না দিয়ে মান ইজ্জত যেন থাকে না। কাজেই আমি বললাম, আমার আপত্তি নেই, হতেই পারে। খাদু মল্লিক বলে লোকটা এরপর বলল, তবে একটা শর্ত আছে, কিন্তু কিছু নিয়মও থাকবে এ লড়াইয়ে। 3 বার খেলা হবে, যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেবে, অর্থাৎ এই খেলায় 10,000 টাকা বাজি। আমার গায়ে জমিদারি রক্ত আছে। ঘুড়ির লড়াইতে বাজি ছাড়া আমি খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয়, তাই আমি তাকে বললাম, বাজি ধরে নয়, এমনি লড়াই হতে পারে। খুব বেশি হলে মোড়ের মাথায় আবার খাবো রেস্তোরাঁয় মটন বিরিয়ানির বাজি হতে পারে। খাদু মল্লিক শুনে বলল, ছ, বিরিয়ানি আবার বাজি হলো নাকি? আপনি কি ভয় পেলেন? ট্যাকে টাকা না থাকে অবশ্য অন্য কথা। আমি শুনে বললাম, না, ও টাকা আমার কাছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। লোকটা এরপর দাঁত বার করে হেসে বলল, কেন, ঘুড়িওয়ালার কাছে মিথ্যা গল্প করছিলেন দাদা? আপনার ঘুড়ি নাকি কেউ কাটতে পারে না? এসব গল্প আমার অনেক শোনা আছে। আমি জবাব দিলাম, আমি একদম সত্যি বলছি। দরকার হলে আপনি আমার গ্রামে চলুন, লোকেরা কি বলে শুনুন। খাদু মল্লিক বলল, গ্রামে যেতে আমার বইয়েই গেল। সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামো, এলেম বোঝা যাবে। আমি চুপ করে রইলাম। তাই দেখে সে বলল, ও বুঝেছি, এই যে বুড়ো, বাবুকে তুমি পোকা লাটিম আর ছোট ঘুড়ি দাও। খবরদার, মাঞ্জা যেন করা না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মা পুজোর খোকা বাবুদের সঙ্গে ঘুড়ির লড়াই খেলবে। মাঞ্জা লড়াই, ঘুড়ির পয়সাও বরং তুমি আমার থেকেই নিও। খাদি মল্লিকের শ্যাকরাতরা তার কথা শুনে খ্যা খ্যা করে অসভ্যের মতো হাসতে লাগলো। যার ঘুড়ি কোনোদিন সত্যিকারের কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটাই ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘুড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা!
এমন বিদ্রূপ! হঠাৎ যেন আমার মাথাটা কেমন বিগড়ে গেল। আমি বলে উঠলাম, ঠিক আছে, কে কত বড় ঘুড়িবাজ বোঝা যাবে, আমি রাজি। আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানির দিকে ছুঁড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনার দুজনের টাকাই ওর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু টাকাটা ওকে দিয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমার ঘুড়ি আকাশে উঠবে, মনে রাখবেন, কালো ঘুড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তা কিন্তু পছন্দ করি না। আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিক এরপর দলবল নিয়ে হাঁটতে শুরু করল। অগত্যা সোমবার অফিস ফেরত আমি সেই বুড়োটার কাছে 10,000 টাকা জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দান করে দেব ভেবেছি। অবিনাশবাবুর উদ্দেশ্যে একটানা কথা বলে থামলেন ফটিকবাবু। অবিনাশবাবুর মুখটা তার কথা শোনার পর কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিত ভাবে বললেন, খাদু মল্লিক, আবার সেই কালো ঘুড়ি? ফটিকবাবু বললেন, আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? অবিনাশবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চিনি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়ি বাজলো, সেও অনেকদিন বাজি হারেনি। আপনার জন্য শুভ কামনা রইল। ভদ্রলোক এরপর বললেন, ঠিক আছে, আমি এখন আসি। পরিচয়টা সেরে গেলাম আপনার সাথে। আর একটা কথা, এ বাড়ির ছাদের কার্নিশটা বেশ নিচু, একটু সাবধানে ঘুড়ি ওড়াবেন। কথা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক। ফটিকবাবুকে একটা নমস্কার করে বাইরে সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত লোক, কেমন হুট করে এলেন আবার তেমনই হুট করে চলে গেলেন। বিকেলবেলা রোদ একটু কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তার। দুপুরের লোকটা তো বলে গেল সে ওই ঘরটাতেই থাকে। ঘরটা অবশ্য এখন তালা বন্ধ, হয়তো ভদ্রলোক এখন বাইরে বেরিয়েছেন। মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে টানা রিক্সা চেপে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরলেন, তখন আকাশের দিকে তাকিয়েই মনটা তার নেচে উঠল। আকাশে ঘুড়ি উঠতে শুরু করেছে, কত রকমের ঘুড়ি, চাপরাস, চাঁদিয়াল, পেটকাটি, বগলা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জানালা দিয়ে আকাশ ছেয়ে যাওয়া নানান রঙের ঘুড়ির খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মাঝেই আশেপাশের বাড়ির ছাদ বা নিচের রাস্তার গলির থেকে উল্লাস ধ্বনি উঠছে, ভো কাট্টা ভো কাট্টা। কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে, আর তার সুতো ধরার জন্য পিছু ধাওয়া করছে ছেলের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলো ফটিকবাবু। বিকাল ঠিক 5টায় উড়বে সেই কালো ঘুড়িটা। তার চাপরাশগুলো সুতো লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। তবুও
দুপুরবেলায় খাওয়া সেরে একটা ঘুম দিয়ে তিনি যখন উঠলেন তখন বিকেল 4টা বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদ দিয়ে উঠলেন ফটিকবাবু। আকাশে এখন আর খুব বেশি ঘুড়ি নেই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। 2-4টে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্ন ভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবন্ধ, শুধু অন্য একটা বাড়তি জিনিস আজ সেখানে চোখে পড়ল তাঁর। একটা চাপরাশ ঘুড়ি ঘরের দরজায় মাথায় লোহার সিকে আটকে আছে। পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশমিশে কালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে এ কোণে সে কোণে যে কয়েকটি ঘুড়ি আকাশে ভাসছিল তাদের মধ্যে একটা প্রচন্ড চঞ্চলতা শুরু হলো। পড়িমড়ি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তত্তর করে উঠতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয়মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবুর চাপরাশ পৌঁছে গেল তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কিছুটা তফাতে, ঠিক যেন লড়াইয়ে নামার আগে ঘুড়ি দুজন প্রতিপক্ষকে জরিপ করে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়িটা ছো মেরে এগিয়ে আসে চাপরাশের দিকে, আবার কখনো ফটিকবাবু চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়িটার দিকে। কিন্তু একজন এগোলেই অন্যজন স্যাঁত করে সরে যাচ্ছে, এপাশ ওপাশ, ওপর নিচ। প্যাঁচ লাগাতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং। সেখানে লড়াই করছে দুই বক্সার, কখনো আঘাত করতে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ পা পেঁচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাঁচকা টান দিলেন সুতোয়। পরক্ষণেই কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করলো। উল্লাসে লাফিয়ে উঠে ছাদের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। ভো কাট্টা ভো কাট্টা। তার ঘুড়িটাও ফটিকবাবুর লাটাই ধরা হাতে নাচতে লাগলো মাঝ আকাশে। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই একই রকম মিশমিশে আর একটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে উঠতে শুরু করলো। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ির চোর পুলিশ খেলা শুরু হলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করলো। একসময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরপরই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়ছে। খুব ধীর হাওয়াতে ভাসতে ভাসতে সে নিচে নামতে শুরু করেছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোলই নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়ির এমন হয়। ঠিক এমন ভাবেই নেতিয়ে পড়ে ঘুড়িটি। ব্যাপারটা নিশ্চয় তাই। এখন পেঁচ লাগিয়ে টান দিলেই কালো ঘুড়িটা ভো কাট্টা। এ সুযোগ ছাড়া যাবে না। এই ভেবে ফটিকবাবু তার চাপরাশ বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সে ঘুড়ি তখন আরো নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে।
তিনি পেঁচ লাগালেন ঘুড়িতে। কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎই গোত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন যে তাঁর লাটাইয়ের সুতোয় টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তার চাপড়াস। সুতোই নয়, হাওয়ায় ভাসছে চাপড়াস। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি। মাঝ আকাশে নাচছে খাদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্বভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে নতুন একটা চাপড়াস যখন তাতে লাগাতে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গলা। আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাদু মল্লিকের সঙ্গে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? গলা শুনে মৃদু চমকে উঠে ফটিকবাবু দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকাল দুপুরে সেই ভদ্রলোক, অবিনাশবাবু। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি। প্রথমবার আপনি কালো ঘুড়িটা কাটতে পেরেছিলেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস কিন্তু খাটবে না। এ লড়াইটা যে ভাবেই হোক জিততে হবে, এবং সে জিতবেও। দিন লাটাইটা এবার আমাকে দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লাটাইটা আপনাকে দেব কেন? দেবেন, কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমি লড়ব এই ঘুড়িটা দিয়ে। অবিনাশবাবুর হাতে ধরা রয়েছে ছাদের মাথায় যে চাপড়াসটা ছিল সেটা। ফটিকবাবু বললেন, কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে। তাছাড়া আপনি যদি... তাকে কথা শেষ করতে না দিয়ে অবিনাশবাবু বললেন, কি ভাবছেন, আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে? এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি, আর অনৈতিক ব্যাপারটা হচ্ছে না, সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন লাটাইটা দিন, সময় বেশি নেই। সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন লাটাইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছে রাখুন। তবে কিন্তু ব্যাপারটার কিছুই বুঝতে পারছি না আমি। লাটাইটা হাতে নিয়ে সেই পুরনো চাপড়াসটার সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, বুঝতে পারবেন, আপনি এখন আমার ওই ছাদের ঘরের আড়ালে গিয়ে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন। খাদু মল্লিকের প্যাঁচ এবার আমি কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিত ভাবেই তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। ওপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এ লোকটাও পাক্কা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপড়াস। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হলো। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকাতে গোত্তা খেলো ঠিকই, কিন্তু আবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু দুটো ঘুড়ি একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে দিয়েছে দুটো ঘুড়ি। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না কি করতে চলেছে দুই ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পেছন ফিরে ছাদের অলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। এক সময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরুতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছাদের কোনায় কার্নিশ ঘেঁষে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক।
তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এই যে খাদু মল্লিক, তাহলে আকাশে কালো ঘুড়িটা উড়াচ্ছে কে? ছাদের তার চারদিকে একবার তাকিয়ে নিয়ে খাদু মল্লিক দুহাত সামনে বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারে, দাঁড়িয়ে থাকা সেই অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক জান্তব হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি। আর মাত্র কয়েক পা, তাহলেই খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠেছে একটা দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম, এসো, আমাকে ধাক্কা দাও, এই তো ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি, এসো এসো। ক্রমশ চড়া হচ্ছে অবিনাশবাবুর হাসি। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচন্ড আতঙ্কের ছাপ। ছাপ দুটো আপনা থেকেই যেন গুটিয়ে গেল বুকের কাছে, যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কের চিৎকার করে উঠল খাদু মল্লিক এবং দড়াম করে পড়ে গেল ছাদের ওপর। আর এর পর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবুর হাতের লাটাই নাড়তে শুরু করলেন। তার চাপরাশ বাজি পাখির মতো ধেয়ে গেল কালো ঘুড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাঁচ লাগিয়ে লাটাইতে একটা হ্যাঁচকা টান দিলেন তিনি। কেটে গেল খাদু মল্লিকের কালো ঘুড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, ভো কাট্টা ভো কাট্টা। অর্থাৎ আড়াল থেকে এ লড়াই অনেকেই এতক্ষণ দেখছিল। ধীরে সুস্থে তার চাপরাশটা নিচে নামালেন। ঠিক এই সময় ঝুপ করে সন্ধ্যা নামল। ছাদের উপর চিত হয়ে পড়ে আছে খাদু মল্লিক। তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গো গো শব্দ বেরোচ্ছে। ঠোঁটের কষ বেয়ে চুইয়ে পড়ছে গ্যাঁজালা। প্রচন্ড আতঙ্কে বাহ্য জ্ঞান লোপ পেয়েছে খাদু মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু এবং অবিনাশবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসি দেখা। তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এ তল্লাটে নাম করা গুন্ডা। শেষ ঘুড়িটা ওর কোনো স্যাঁকরাতের হাতে দিয়ে এখানে এসেছিল। তারপর আমাকে দেখে আপনাকে দেখে ওর এ অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘুড়ির লাটাই ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘুড়িটা দিয়েই ওর সঙ্গে আমার শেষ লড়াই হওয়ার কথা ছিল। ওর বাজির ফাঁদে পড়ে গিয়েছিলাম আমি। 20,000 টাকা বাজি, একই রকম বিকাল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘুড়ি কাটলাম, তারপর ও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন এই দ্বিতীয় ঘুড়িটা সুতো বাঁধতে যাচ্ছি, তখন পিছন থেকে ছাদে উঠে এসেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাই। আর তারপর থেমে গেলেন অবিনাশবাবু। তারপর কি? তারপর কি? ব্যগ্রভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি? এই গুন্ডা খাদু মল্লিক আমাকে পিছন থেকে ধাক্কা মেরে 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিলেন। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিশ থেকে পা পিছলে দুর্ঘটনায় কারো মৃত্যু অস্বাভাবিক নয়। এই ছাদ থেকে একটা ঘুড়ি উঠল, তার কোনো স্যাঁগাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটলো। সবাই দেখলো বাজি জিতেছে খাদু মল্লিক। তার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফটিকবাবু নিজের মনেই একবার বললেন, 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরই
ফটিকবাবুর কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেল। কেন খুনে গুন্ডা হাঁদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নামতে শুরু করল। তার সামনে একে দাঁড়িয়ে আছে। ফটিকবাবুর হাত থেকে ঘুড়ি লাটাই খসে পড়ল। স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশ বাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, ঘুড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলছি অবশ্যই লাইক করবেন, এবং যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে অল নোটিফিকেশন করে দিলে আমি যখনই যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো আপনারা নোটিফিকেশন আকারে সেগুলো পেয়ে যাবেন। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তিনারাও গল্পগুলো পেয়ে গল্পগুলো অনুভব করতে পারে। যতক্ষণ না নতুন গল্প নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা সবার জন্য থাকলো। ধন্যবাদ।